তো যেহেতু আমরা পড়াশোনা করব কনস্টেলেশন বা নক্ষত্র, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির মানে ম্যাক্সিমাম জটিল পার্ট। এবং যদি কোনো মানুষ তিনি নক্ষত্রকে উপলব্ধি করতে পারেন, তাহলে তার কাছে কোনো প্রেডিকশন আর কোনো রকম বাধাযুক্ত হবে না। ইনস্ট্যান্টেনিয়াস তিনি প্রেডিকশন করতে পারবেন। মানে সঙ্গে সঙ্গে প্রেডিকশন, যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়, সেখানে হচ্ছে গিয়ে প্রেডিক্ট করা যায়। স্যার, সাউন্ডটা আপ ডাউন হচ্ছে। সাউন্ড আপ ডাউন হচ্ছে? আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এবার একটু দেখুন। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই জুম সেটিং এ মাঝে মাঝে গন্ডগোল হয়েছে। এক সেকেন্ড। যেমন একটা এক্সাম্পল দিই, একজন মানুষ আপনার কাছে এসে প্রশ্ন করলেন যে আমার চাকরির প্রমোশন হবে কিনা। এইমাত্র আজকে এক ভদ্রমহিলা এসে প্রশ্ন করলেন। তো ওনার দশমপতি, সে হচ্ছে কি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে রয়েছে। এবার দশমপতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। দশমপতির এই মুহূর্তে দশা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্তর্দশা চলছে বুধের। এরকম কম্বিনেশন, এত কংক্রিট ক্লোজ কম্বিনেশন পাওয়া যায়নি। এই আজকে একটা পেলাম এরকম। তো এই যে দশা চলছে অশ্লেষা নক্ষত্রে, আমরা কি জানি সেখানে বুধের নক্ষত্র, কিন্তু তার যে ইন্ট্রিনসিক কোয়ালিটি গুলো আমরা ইতিমধ্যে গতদিন পড়েছি, সেখানে একটা চরম আলস্যের ব্যাপার রয়েছে। সেখানে একটা স্থির হয়ে থাকা, সেখানে একটা মুভমেন্টের অভাব, সেখানে আমাকে নড়তে চড়তে দিও না, আমি একদম ঘুমিয়ে থাকবো। এই যে ফিলিংস, যে আমি নড়াচড়া করব না, আবার আমার প্রমোশন হবে না, যেখানে আমি আছি আমি সেখানে স্থির হয়ে থাকবো, কোনো কিছুই যেন আমাকে বিরক্ত করতে না পারে, কোনো কিছুই যেন আমাকে আমার জায়গা থেকে সরিয়ে দিতে না পারে। এই যে ফিলিংস, এই ফিলিংসটা আসে থেকে, এটা আসে হচ্ছে গিয়ে অশ্লেষা নক্ষত্র থেকে। তাহলে যখন তার পেশা চেঞ্জের সঙ্গে অশ্লেষা নক্ষত্র অ্যাসোসিয়েটেড, তাহলে তার পেশা চেঞ্জ হওয়াটা মুশকিল। এবং যেহেতু দশাটাও চলছে তার সঙ্গে সাপোর্টিং দশা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই নক্ষত্রে স্থিত গ্রহের অন্তর্দশায় পরিবর্তন হওয়া কঠিন। এই সময় পরিবর্তন হবে না। আবার কোনো একটা শুভ কাজ করবে, তখন বর্তমান অন্তর্দশার অধিপতি, বর্তমান যার অন্তর্দশা চলছে, সেই অন্তর্দশার অধিপতি সে যদি পুষ্যা নক্ষত্রের সঙ্গে সম্পর্ক করে, তাহলে অটোমেটিক্যালি তার জীবনে ভালো কিছু হবে। আবার আমরা পড়েছি যে আর্দ্রা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্রকে আমরা বলেছি রাহুর নক্ষত্র, সেখানে ধ্বংসাত্মক একটা বিহেভিয়ার আছে। আর্দ্রা নক্ষত্রের মধ্যে কি রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে এটা সিক্ত হওয়ার ব্যাপার রয়েছে। এবং আমরা বলেছি যে আহ যখন সূর্য আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করে, তখন হচ্ছে গিয়ে পৃথিবী রজস্বলা হয়। কে রজস্বলা হয়? না, পৃথিবী। তাহলে বহু মানুষ, বহু স্ত্রী, বহু কন্যা, তাদের ক্ষেত্রে এই রজস্বলা হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়। তো আমরা সেই ক্ষেত্রে এই প্রেডিকশনটাকে আর্দ্রা নক্ষত্রকে সামনে রেখে করবার চেষ্টা করতে পারি। প্রশ্ন জাগবে কিভাবে করব। তো হতেই পারে যে ওই মানুষটার, ওই মেয়েটির, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রজস্বলা হওয়ার একটা ব্যাপার আছে, যে ওই মেয়েটির বৃহস্পতি হচ্ছে নির্দেশক গ্রহ। এবং বৃহস্পতি নির্দেশক গ্রহ হওয়ার কারণে, যেহেতু বৃহস্পতি নির্দেশক গ্রহ, বৃহস্পতি যখন ওই আর্দ্রা নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, কিংবা যখন কোনো গ্রহ যেটার সঙ্গে রজস্বলা হওয়ার সম্পর্ক রয়েছে, সে আর্দ্রা নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, সেই সময় কিন্তু ওই মানুষটা, ওই ঘটনাটা ঘটবার একটা টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায়। তো বিষয়টা হলো এইরকম।
আমাদের প্রেডিকশন ব্যাপারটাকে কানেক্ট করতে হবে এর সঙ্গে। যেমন ধরুন একজন মানুষ এসে বলল যে আমার কিরকম ব্যবসা হবে, আমি একটা ব্যবসা তখন আমরা জিজ্ঞেস করলাম যে কোন টাইপের ব্যবসা আপনারা করবেন। তো বলছে আমার একটু দেখো, আমি খাবারের দোকান খুলতে চাই, আর একটা হচ্ছে আমি ট্রান্সপোর্টের ব্যবসা করতে চাই, আর একটা বলছে আমি কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতে চাই। তাহলে কুরিয়ার সার্ভিস, ট্রান্সপোর্ট, এর মধ্যে কোনটা আমরা দেখবো, কোনটা আমরা ভাববো? যদি আমরা দেখি যে এখানে সপ্তমপতির সঙ্গে মৃগশীর্ষা নক্ষত্রের সম্পর্ক হয়েছে, কিংবা কোনো চন্দ্রের নক্ষত্রের সম্পর্ক হয়েছে, তখন কিন্তু আমাদেরকে ধরতে হবে যে এই মানুষটা কোনো একটা মুভমেন্ট রিলেটেড ব্যবসা করবে, এই মানুষটা ওই কুরিয়ার সার্ভিস, ট্রান্সপোর্ট, যাতায়াত, এই ব্যবসাগুলো করতে পারে। আর যদি আমরা দেখি যে সপ্তমপতি বসে আছে অশ্লেষা বা পুষ্যা নক্ষত্রে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে তুমি মুভমেন্টের ব্যবসা করো না, তুমি স্থির হয়ে এক জায়গায় বসা যায় এমন কোনো ব্যবসা করো। তাহলে সেটা কিরকম ব্যবসা হতে পারে? সেই ব্যবসাটা হতে পারে উম খাদ্যের ব্যবসা, কোনো একটা মুদিখানার ব্যবসা, বা যেখানে বসে বসে ব্যবসাটা করা যায়। তো যাই হোক, আজকের পড়াশোনা আমরা শুরু করি। আমরা 10 মিনিটস ওয়েট করলাম বিভিন্ন লোকজনের আসার জন্য। তো এবার আমরা করব মঘা নক্ষত্র আজকে। তো মঘা নক্ষত্রের স্পেশালিটি হচ্ছে, মঘা নক্ষত্র হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, সবচেয়ে আলোযুক্ত নক্ষত্র, সবচেয়ে বেশি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে মঘা। মঘা শব্দের ব্যাকরণগত অর্থ যদি আমরা খুঁজতে চাই, তাহলে ব্যাকরণটাই বলতে পারবো না, কিন্তু অর্থ হচ্ছে সমৃদ্ধি। মহা নক্ষত্রের মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে উপহার দেওয়ার প্রবণতা। মহা নক্ষত্রের চিহ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। চিহ্ন হচ্ছে প্রাসাদ অথবা অট্টালিকা। এবার আমরা পুনর্বসু থেকে আমরা যদি আসি, তাহলে পুনর্বসু নক্ষত্রের যে চিহ্ন সেটা হচ্ছে ছোট ঘর বা ক্ষুদ্র থাকার জায়গা। আর মহা নক্ষত্রের চিহ্ন হচ্ছে প্রাসাদ, অট্টালিকা। তাহলে এটা ইন্ডিকেট করছে ক্রমাগত বৃদ্ধি। মঘা নক্ষত্রের আরো একটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে ক্রাউন। ক্রাউন মানে হচ্ছে মুকুট। মুকুট মানে কি? জয় করেছি, জিতেছি। কেন না যে ও মুকুট ধারণ, মুকুট পরবে। মুকুট হচ্ছে রাজত্বের চিহ্ন, যে ওই রাজত্বের আমি ক্রাউনটাকে নেব। ক্রাউনের কি দাম সেটা বড় কথা, কিন্তু ক্রাউন ইন্ডিকেট করে পাওয়ার, ক্রাউন ইন্ডিকেট করে অথরিটি, ক্রাউন ইন্ডিকেট করে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, এই বিষয়টাকে ইন্ডিকেট করে ক্রাউন। তাহলে চিহ্নটা মহা নক্ষত্রের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। একজন জাতক এসে আপনাকে বললো দেখুন না আমার বাবার চাকরি পাবো কিনা, বাবা মরে গেছে, বাবার চাকরিটা হওয়ার কথা আছে। এই জিনিসটা বলে তো, যারা আপনারা চার্ট দেখেছেন তাদের ক্ষেত্রে এটা বারবার শুনবেন, যে যারা চাকরি বাবা করতেন, তো বাবা তো মারা গেছেন চাকরি করতে করতে, ওই চাকরিটাই পাবো কিনা দেখুন। তাহলে তখন আমাদেরকে এই মহা নক্ষত্রের সঙ্গে কানেক্টিভিটি দেখতে পাবো। রাজার ছেলে রাজা হয়, তেমনি বাবার চাকরি ছেলে পায়, মানে পেতে পারে। তাহলে এইটা হচ্ছে গিয়ে বংশগত কোনো বিষয়, কিন্তু কন্টিনিউয়েশন, বংশগত কোনো পাওয়ার, কোনো অথরিটি, তার কন্টিনিউয়েশন, সেটাকে ইন্ডিকেট করে মঘা নক্ষত্র। তাহলে এরপরে কি? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেবতা। মহা নক্ষত্রের দেবতাটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা দেবতার নাম শুনলেই বুঝতে পারবে। দেবতা হচ্ছেন পিতৃ। তাহলে মহা নক্ষত্র হচ্ছে সিংহ রাশির অন্তর্গত, এবং সিংহের অধিপতি হচ্ছেন রবি, সূর্যদেব। তাহলে মঘা নক্ষত্রে সমগ্র পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। তার মানে মঘা নক্ষত্রের দেবতা হচ্ছে পিতৃ। এবং এই যে আমরা বারংবার বলে থাকি পিতৃদোষ পেয়েছে, পিতৃদোষের একটা গল্প আমরা বারংবার শুনে থাকি। তো এই পিতৃদোষ, এই বিষয়টার সঙ্গে মঘা নক্ষত্রটা অ্যাসোসিয়েটেড। মঘা নক্ষত্রের জাতকদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্যবসা বুদ্ধি, তারা ভীষণ আনন্দময় হয়ে থাকে, তারা মজা করতে পছন্দ করেন, তারা হাসি ঠাট্টা খেলাধুলা
এই সমস্ত বিষয় তাদের ভীষণ পছন্দ। এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু যথেষ্ট শক্তি সম্পন্ন হয়ে থাকে। দেখো 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 দেখো। নক্ষত্রের মধ্যে রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট। মহা নক্ষত্রের জাতকরা আধ্যাত্মিক চেতনা এবং শক্তি সম্পন্ন হয়ে থাকেন। তারা খুব সহজেই অপরের নজরে পড়ে, কারণ মহা নক্ষত্রটা হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। এদেরকে বারংবার দেখতে পাওয়া যায় যে এই মহা নক্ষত্রের মানুষরা, তারা পারিষদ পরিবৃত হয়ে থাকেন। পারিষদ পরিবৃত মানে আশেপাশে অনেক লোকজন নিয়ে তারা থাকেন। মানে আমার একটা জিনিস বলি, এই পারিষদ পরিবৃত হয়ে থাকা মানে রাজনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট করা। মহা নক্ষত্র জেনারেলি ধনী ব্যক্তির নির্দেশ করে। ধনী ব্যক্তি মানে যাদের পয়সা কড়ি আছে, যারা অট্টালিকায় থাকতে পারে, এর চিহ্ন বা সিম্বল এটা হচ্ছে অট্টালিকা। তাহলে মহা নক্ষত্র নির্দেশ করে উঁচু জায়গা, পর্বত আরোহী, পর্বতের উপরে উঠবে, তাদেরকে নির্দেশ করে মহা নক্ষত্র। বাণিজ্যে সাকসেস ইন্ডিকেট করে মহা নক্ষত্র। আপনারা ভাবতেই পারেন যে কেতুর নক্ষত্র কি করে এত সাকসেস দিতে পারে। তাহলে কেতু এখানে একটা কারক হিসেবে কাজ করবে, এবং মহা নক্ষত্র সেটা আরেকটা বিশেষ বিষয়ের কারক হিসেবে কাজ করবে। যে সমস্ত মানুষরা পশু পাখিকে ভালোবাসে, তাদের সঙ্গে আমরা মহা নক্ষত্রকে পেয়ে থাকি। চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে দক্ষতা, চিন্তাশীলতা, সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভেশন, সফল ব্যক্তিত্ব, পিতৃদোষ যুক্ত। মহা নক্ষত্রে এটা দেখতে পাওয়া যায়, পিতৃদোষ যুক্ত। যদিও পিতৃদোষ এই ব্যাপারটাকে নিয়ে ভীষণ কনফিউশন আছে। কারণ আমরা একবার বলেছিলাম যে সিম্পলি পিতৃদোষ অর্থাৎ পৈতৃক কিংবা সাংসারিক কিংবা পূর্বপুরুষের কৃত কোনো দোষের ফল যদি কাউকে ভোগ করতে হয়, তাহলে সেটা পিতৃদোষ হিসেবে ট্রিটেড হয়। নীতিযুক্ত ক্ষমতাবান ব্যক্তি, দায়বদ্ধতা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, দাবা খেলায় সুপট, গভীর বুদ্ধি, অনুসন্ধিৎসুতা, অর্থাৎ কোন বিষয়ের গভীর বিষয়কে আইডেন্টিফাই করবার চেষ্টা। কেন ব্যাপারটা হচ্ছে, কেন, এই কেনর উত্তর খুঁজে পাওয়া, ভেতরে গোপন গল্প, গোপন সূত্র কি আছে সেটাকে আইডেন্টিফাই করা, এইটা হচ্ছে গিয়ে আমরা মহা নক্ষত্র দেখতে পাই। আধ্যাত্মবোধ, সৃজনশীলতা আমরা ইতিমধ্যেই বলেছি। এই মহা নক্ষত্র আমাদের যে পার্থিব নির্দেশ আমাদেরকে দিয়ে থাকে, সেটা হলো মানুষের ক্রন্দনরত অবস্থা। ক্রন্দন মানে হচ্ছে কান্না, দুটো অবস্থায় মানুষ কাঁদে। যদি দুটো অবস্থাকে একটাই অবস্থায় নিয়ে আসি, সেটা হচ্ছে প্রবল ইমোশনাল মোমেন্টে মানুষ কাঁদে। কোনো একটা জায়গাতে দেখতে পেলাম যে কেউ আমার খুব ক্ষতি করেছে, এবার দেখছি ভগবান সেই মানুষটারও খুব ক্ষতি করে দিল, তখন আমার মন বললো না সত্যি ভগবান তুমি আছো, বলে কেঁদে ফেললাম। তাহলে এটা হচ্ছে একটা সুখের বিকাশ, প্রকাশ। তাহলে সেই অবস্থায় মানুষকে কাঁদতে দেখতে পাওয়া যায়। তাহলে এটা একটা অবস্থা। মানে একটা হচ্ছে প্রচুর দুঃখ, প্রচুর স্ট্রাগল, আর কত হবে, আর কত কষ্ট পাবো। তাহলে এই যে প্রচুর কান্না, তো এই প্রচুর কান্না এটা হচ্ছে গিয়ে মহা নক্ষত্রে আমরা দেখতে পাই। তাহলে সাকসেসের আগের যে স্ট্রাগল এবং সাকসেসের পরে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, এই সমস্তই আমরা মহা নক্ষত্রে প্রাপ্ত হয়ে থাকি। মহা নক্ষত্র নির্দেশ করে সৃষ্টি, সৃজনশীলতা, পেশা প্রবৃত্তি, এটা হচ্ছে বাণিজ্য। মহা নক্ষত্রের মানুষরা বাণিজ্যকেই পেশা হিসেবে গ্রহণ করতে ভালোবাসেন। এরপরে আমরা আবার একটু মহা নক্ষত্রের বিভিন্ন পদগুলো নিয়ে একটু ডিসকাস করব, এটা আমাদের বুঝতে হবে। মহা নক্ষত্রের প্রথম পদ, খেয়াল করুন, মহা নক্ষত্রের প্রথম পদ কোথায় পড়বে আপনারা একটু বলতে পারেন? মহা নক্ষত্রের প্রথম পদ নবাংশে কোথায় পড়বে, কেউ একটু বলতে পারেন? স্যার মেষ রাশিতে। মেষ রাশিতে। মহা নক্ষত্রের প্রথম পদ মেষ রাশিতে পড়বে।
কারণ হচ্ছে গিয়ে মঘা অগ্নিতত্ত্বস্থের রাশির প্রথম নক্ষত্র, প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, তাই মেষ থেকে শুরু হবে, তারপরে চলতে চলতে থাকবে। এবার আমাকে একটা জিনিস বলতে পারেন, তাহলে এই সিংহ রাশিতে কোথায় কোন গ্রহ পড়লে বর্গোত্তম হবে, কোন নক্ষত্রের কোন পদে পড়লে গ্রহটা বর্গোত্তম হবে? সিংহ রাশিতেই পড়বে গ্রহটা। কোন নক্ষত্রে বসবে, কোন নক্ষত্র কত ডিগ্রিতে বসলে গ্রহটা বর্গোত্তম হবে? হবে না? পূর্ব ফাল্গুনের প্রথম পদ। গুড। পূর্ব ফাল্গুনের প্রথম পদ মানে হচ্ছে সিংহ রাশির পঞ্চম নবাংশ। মেষ থেকে গুনতে থাকলে সিংহ রাশির পঞ্চম নবাংশ, মেষ বৃষ মিথুন কর্কট অতিক্রম করে 5 নম্বর নবাংশ, সেটা পড়বে হচ্ছে গিয়ে সিংহতেই। তাহলে গ্রহটা বর্গোত্তম হবে, এবং এটা হচ্ছে আমাদের প্রথম নবাংশ, পঞ্চম নবাংশ, যেখানে কোনো গ্রহ পড়লে গ্রহটা বর্গোত্তম হবে। এবার আমাদের কিছু প্রেডিক্টিভ টেকনিক শিখতে হবে। তাহলে মহা নক্ষত্রের নক্ষত্র প্রকাশ সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। 4টে পার্ট, তার মধ্যে প্রথমটা পড়বে সিংহে, দ্বিতীয়টা পড়বে বৃষতে, সরি, প্রথমটা পড়বে মেষে, দ্বিতীয়টা পড়বে বৃষ, তৃতীয়টা মিথুন, চতুর্থটা পড়বে কর্কটে। তাহলে প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝতে পারলাম। সিংহের যে দীপ্ততা, সিংহের যে তেজ, সিংহের যে গরিমা, সঙ্গে সঙ্গে প্রথম নবাংশে যুক্ত হবে মেষের চাঞ্চল্য, দ্বিতীয় নবাংশে যুক্ত হবে আহ বৃষর ভার বহন ক্ষমতা, দক্ষতা, শক্তি, তেজ, ধৈর্য, এবং তার সঙ্গে সঙ্গে মানবিকতা, সৃজনশীলতা। মিথুনে এসে দ্বিমুখিতা, তার মানে মঘা নক্ষত্রে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। মিথুনের দ্বিমুখিতা, কিছুটা চাইল্ডিশ বিহেভিয়ার, তার সঙ্গে সঙ্গে ছটপটে অ্যাপিয়ারেন্স, এগুলো আমরা মিথুনে পাবো মানে তৃতীয় নবাংশে। চতুর্থ নবাংশে পাবো ইমোশন, মানে মহা নক্ষত্রের যে শেষ 3 ডিগ্রি 20 মিনিট, সেখানে আমরা পাবো ইমোশন, সেখানে আমরা পাবো ছটফটে বিহেভিয়ার, সেখানে আমরা পাবো জলের স্নিগ্ধতা, পাবো ক্রিয়েটিভিটি, এই সমস্ত বিষয়গুলো। তারপরে আবার মহা নক্ষত্র শেষ হলো, শুরু হবে পূর্ব ফাল্গুনি, সেটাতে আমরা পরে আসছি। তাহলে মহা নক্ষত্রের এই কোনগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা কিছু প্রেডিক্টিভ টেকনিকে চলে আসবো। তাহলে এই প্রেডিক্টিভ টেকনিকের মধ্যে প্রথমেই রয়েছে মঘা নক্ষত্রের মানুষরা, তারা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি যুক্ত। কিন্তু লিডারশিপ কোয়ালিটি থাকলেই যে সেটা লিডারশিপ করবে বা নেতৃত্ব দিতে ভালোবাসবে তা কিন্তু নয়। কিন্তু মঘা নক্ষত্রের মানুষরা নেতৃত্ব দিতে ভালোবাসে। তারপরে হচ্ছে এরা উচ্চ পদ পছন্দ করে, এরা সবসময় একটা উঁচু পদ পছন্দ করে, এরা প্রশংসা প্রিয়, এবং বলা যায় ক্ষমতালোভী। তাহলে যদি কোনো জাতকের পঞ্চমপতি, যদি কোনো জাতকের পঞ্চমপতি, লগ্নপতি, দশমপতি তারা অবস্থান করে কোথায়, না মঘা নক্ষত্রে, তাহলে সেই জাতকের মধ্যে ক্ষমতা, অধিকার, নেতৃত্ব দেওয়ার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা পরের পয়েন্টে আসি। ক্ষমতাশালী মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবার সম্ভাবনা, তাদেরকে ইউজ করবার ক্ষমতা, মানে আমাদের প্রচুর লোকের ক্ষমতাশালী মানুষের সঙ্গে সম্পর্ক দেখতে পাওয়া যায়। এবার সেই সম্পর্কগুলোকে আরেকটু ডেভেলপ করানো, সেই সম্পর্কগুলোকে কাজে লাগানো, সেই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। মহা নক্ষত্রের মানুষরা সবসময় চেষ্টা করেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মানে সবাই যেন তাকে নিয়ে ডিসকাস করে, তিনি আলোচনার কেন্দ্রবিন্দু, তিনি মুখ্য চরিত্র, তাকে নিয়ে চিন্তা ভাবনা। মহা নক্ষত্রের মধ্যে প্রবল স্পিরিচুয়ালিজম আছে, গুরু হওয়ার ক্ষমতা মহা নক্ষত্রে আছে। যদি কোনো জাতক বা জাতিকার বৃহস্পতি মহা নক্ষত্রে অবস্থান করে, তাহলে সেই মানুষটার গুরু প্রাপ্তি এবং গুরু হওয়া, সেই দুটোই হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
মহা নক্ষত্রের সঙ্গে পিতৃপুরুষ এবং প্রারব্ধ বিষয়ের সম্পর্ক রয়েছে। তাহলে যারা প্রেত চর্চা করেন, সেটা চন্দ্রের জাতক হতে পারেন, তাদের সঙ্গে মহা নক্ষত্রের একটা সম্পর্ক আমরা আশা করব আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু একটা দুর্দান্ত বিষয় যে মহা নক্ষত্রের সঙ্গে স্ত্রী পুরুষের সম্পর্ক রয়েছে। বহু মানুষ মহার সঙ্গে সম্পর্ক নেই, অথচ পিতৃদোষ আছে বলে প্রেডিক্ট করে দেয়। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের আরেকটু ভাবনা, আরেকটু দেখা, এগুলো ভীষণ জরুরি। এরপরে মহা নক্ষত্রে রয়েছে আধ্যাত্মিক অভিষেক। বেশ কিছু মানুষ আছেন যাদের একটা শব্দ যাদের জন্য খাটে, তারা আত্মদীক্ষা নিয়ে বসে আছেন। আত্মদীক্ষা মানে কোনো না কোনো সময় তারা দেবতার কাছ থেকে আশীর্বাদ, অভিষেক ইত্যাদি পেয়ে বসে আছে। অনেক মানুষই বলে স্বপ্নে ওষুধ পেয়েছি। আপনারা সব শুনেছেন কেউ? স্বপ্নে পাওয়া ওষুধ, দৈব ওষুধ। হ্যাঁ স্যার, শুনেছি স্যার। তো শুনেছি এই কিন্তু স্বপ্নে ব্যবস্থা ঠিক পাওয়া জানি দৈব না। ওষুধ এর সঙ্গে হচ্ছে মহা নক্ষত্রের সম্পর্ক রয়েছে। খুব ভালো প্রেডিক্টর, অ্যাস্ট্রোলজার হতে পারবেন মহা নক্ষত্রে যদি আপনার পঞ্চম পতি, দ্বিতীয় পতি, দশম পতি, একাদশ পতি, অষ্টম পতি এরা অবস্থান করে থাকেন। বলবেন মুখ দিয়ে করে বললেন আর টক করে দিল। আর একটা ছোট্ট গল্প বলি, তারপরে আবার আসবো। সেদিন এক ভদ্রমহিলা এসেছেন, বসবার পর আমাকে বলছেন, এটা একটা বিরল ঘটনা, সাধারণত এরকম হয় না। এসে বলছেন, যা যা বলেছেন স্যার সব মিলে গেছে। এখন যা যা বলেছি সব মিলে গেছে, চাপের ব্যাপার, কি 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 বলেছি সে তো আমার মনে পড়ছে না। এবার এখন হচ্ছে গিয়ে কনফিডেন্স লেভেল লো হয়ে গেছে। বলছে আমি ভাবছি আগের তো সবকটা মিলেছে, এবারের গুলো মিলছে না। চিন্তা, যদি না মেলে তাহলে খুব চাপের ব্যাপার। এবার উনি প্রেডিকশন আমি যেগুলো করেছিলাম, আমি জানি না আমি সত্যি সত্যি সেই প্রেডিকশন করেছিলাম কিনা। উনি বলছেন যে জ্যাঠতুতো ভাই জমি বিক্রির সময় বাধা দেবে। আমি নাকি জমি বিক্রির তখন কথাবার্তাই হচ্ছিল না, আমি নাকি প্রেডিকশন করে দিচ্ছি। বাড়িতে সুইসাইড হওয়ার টেন্ডেন্সি আছে, বাড়িতে কেউ সুইসাইড করবে, আমি নাকি প্রেডিকশন করে বসে আছি। আমি ভাবছি কি করে প্রেডিকশন করলাম। অনেক খুঁজে 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 একটা জোর করে ধরে বেঁধে একটা প্রেডিকশন মিলিয়ে দিলাম যে না এইটার জন্য করেছে। কিন্তু ঠিক দেখলাম আর প্রেডিক্ট করলাম, সেরকম কিছু যোগ পাচ্ছি না। পুরো রীতিমতো টেনশন। তারপরে বুদ্ধি টুদ্ধি খাটিয়ে কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম। কিন্তু এই সব প্রেডিকশন নাকি আমি করে রেখেছি। ভাবছি কি করে করলাম এই প্রেডিকশন। তো এই যে ব্যাপারটা, এইগুলো দেখা যায় কোনো কোনো সময় দ্বিতীয় পতি বা দ্বিতীয় ভাবস্থ কোনো গ্রহ ট্রানজিটে মহা নক্ষত্রে চলে এসছে। বা এরকম আরো নক্ষত্র আপনারা পাবেন যেখানে অব্যর্থ প্রেডিকশন হয়। তেমনি একটা নক্ষত্র হচ্ছে মহা নক্ষত্র। ভরণী নক্ষত্রে কোনো ভালো গ্রহ থাকলে খুব ভালো প্রেডিকশন হয়। তো এরকম আপনাদের ক্ষেত্রেও কখনো কখনো দেখতে পাওয়া যাবে, এমন প্রেডিকশন করে দিলেন, ইভেন ভাবলো কার কাছে এসে বসেছি, এ তো সেই লোক। আমি আর ভগবান ছাড়া কেউ জানে না, কি করে জেনে গেল এই জিনিস। হম। একদিন এক ভদ্রমহিলাকে চার্ট দেখে পট করে দেখিয়ে বললাম এটা না দুটো বিয়ের চার্ট। এবার ভদ্রমহিলার মুখ টুক শুকিয়ে গেছে। বিবাহিনা কি করে বললাম, মুখ থেকে বেরিয়ে গেছে। এবার আমি খুঁজছি, বলে তো ফেলেছি, এবার খুঁজছি কোন কম্বিনেশনে বললাম, মানে লজিকটা কি হবে। তারপরে ভদ্রমহিলা বললেন যে ওরা একটাই বিয়ে, মানে রেজিস্টার্ড ম্যারেজ আমি একটাই করেছি, কিন্তু এইটার আগে আমি একটা ওই গাছতলায় বিয়ে হয় না, বিভিন্ন সময় মন্দির টন্দিরে গিয়ে বিয়ে, ওই বিয়ে আমি একটা করেছি। এবং আমি ওই মানুষটাকে এখনো ভালোবাসি, এবং উনি আমার প্রকৃত স্বামী। যার সঙ্গে আমার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, তিনি আমার, তার সঙ্গে আমার অবশ্যই বিয়ে হয়েছে, কিন্তু আমি আমার প্রকৃত স্বামী হিসেবে আমি ওই গাছতলার বরটা কেমন। আমরা ভাবছি যে কি প্রেডিকশন করে দিয়েছি, এ তো অব্যর্থ প্রেডিকশন। তারপরে সেই মানুষটার থ্রুতে আমি 4-5টা ক্লায়েন্ট পেয়েছি, অনেক রেমেডি সেল আউট হয়েছে, কিন্তু কি করে প্রেডিকশন করে ফেলেছি পরে আর বার করতে পারছি না, মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো এরকম আপনাদের ক্ষেত্রেও বেশ কিছু প্রেডিকশন হবে, তখন মনে হবে যেন মুখের মধ্যে মা সরস্বতী এসে যেন বসে গেলেন একটু। তো যাই হোক না কেন, এইরকম প্রেডিকশন আমরা মহা নক্ষত্র থেকে পেয়ে যাব। কারণ মহা নক্ষত্রের মধ্যে রয়েছে নেক্সট প্রেডিক্টিভ টেকনিক, সেটা হলো গোপন কোনো ক্ষমতা, যোগ এবং গুপ্তবিদ্যায় আসক্তি। নবমপতি দশমপতি মহা নক্ষত্রে আছে, যোগা টিচার সে হবেই, কিছু হতে পারলো না, যোগা টিচার বলে দিন হয়ে যাবে। এরপরের পয়েন্ট হচ্ছে গিয়ে
ঘরের মানুষদের কাছ থেকে সম্মান প্রাপ্তি। প্রচুর মানুষ আছেন যাদের বাইরে অনেক সম্মান, কিন্তু বাড়িতে বউ বা স্বামী মোটে পছে না। তো এরকম মানুষদের ক্ষেত্রে এদের সঙ্গে কিন্তু ব্যাপারটা যাচ্ছে না। মহা নক্ষত্রের ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী তারাও যথেষ্ট সম্মান করবেন। মহা নক্ষত্রের মানুষরা অলৌকিক স্থান পছন্দ করে। অর্থাৎ যে জায়গায় যে ক্ষেত্রে প্রচুর আলো রয়েছে, সেই জায়গা যেখানে প্রচুর আলো পড়ে, সূর্যের তীব্র আলো পড়ছে সেই জায়গা, সেই সময়, সেই ক্ষেত্র, সেটা হচ্ছে গিয়ে মহা নক্ষত্রের মানুষরা পছন্দ করে। তো আপনি ভাবছেন এটা আমি কোন কাজে লাগাবো? মহা নক্ষত্রের মানুষরা লাইট পছন্দ করে। এটা জিনিস চুরি হয়েছে, হারিয়ে গেছে, কানের সোনার দুল হারিয়ে গেছে। তাহলে আপনারা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করলেন কখন হারিয়েছে গো? তো আপনি প্রথমে বললো একটা টাইম, বললো কে সকাল 10টার সময় হারিয়েছে। তো কালকে চলে গেলেন, আপনি সকাল 10টায় চলে গেলেন, আপনার কাছে টাইম মেশিন আছে, ফেরারি চার্ট, ফেরারি করে চলে গেলেন কালকে সকাল 10টায়। চট করে দেখে নিলেন যে হারিয়ে যাওয়ার যোগ আছে কি। হারিয়ে যাওয়ার যদি যোগ থাকে ওই সময়, তাহলে আপনার কাজ হবে, না হলে আপনার কাজ হবে না। ফেরারি করে দেখে নিলেন, দেখে এবার আপনি দেখলেন 6-11, 2-6-11 কানেকশন হয়েছে। এবং 2-6-11 কানেকশন হয়ে যে ঘটনাটা ঘটেছে, মানে মেষ লগ্ন পড়লো, দ্বিতীয় পতি শুক্র, সরি, দ্বিতীয় পতি শুক্র বুধ যুক্ত হয়ে 11, অর্থাৎ বসে রয়েছে কোথায়? বসে রয়েছে 11, বলুন, মিনে, সরি, কুম্ভে। এবং কুম্ভে কোথায় বসে রয়েছে? কুম্ভে বসে রয়েছে রাহুর নক্ষত্র শতভিষায়। আর শতভিষায় রাহু, মানে সে তো উল্টো দিকে সিংহতে বসে থাকবে, সিংহতে এসে কোথায় বসলো? মঘা নক্ষত্রে। এইবার হলো, এবার আপনি দেখে বললেন এমন কোনো জায়গায় আছে যেটাকে তুমি ভাবছোই না যে যেতে পারে। এমন কোনো জায়গা যেখানে প্রচুর আলো আছে, একদম ওপেন জায়গা, খুব ভালো করে খোঁজো open জায়গা। তুমি যেখানে গেছিলে তার আশেপাশে কোনো উন্মুক্ত জায়গায় খোঁজো, কোনো ঘরের কোনায় টোনায় যায়নি, একদম ওপেন জায়গায় গিয়ে রয়েছে। বললেন এবং মিলবে, এরা পাবে। আবার এটাও হতে পারে বুধ এবং শুক্র কানেক্টেড হয়েছে, বুধ শুক্র কানেক্টেড হয়ে সিংহতেই বসে আছে, বসে একাদশকে দেখছে। আর একাদশে বসে আছে শনি। আপনার মিলবে প্রেডিকশন। আপনি বললেন যে আপনার আলোকিত জায়গায় আছে, এই আলোকিত জায়গাটা কোথায় আছে? না, এই আলোকিত জায়গাটা হচ্ছে, আর একটু ডিপে যাই আমরা। এলো, দেখলেন শুক্র বসে রয়েছে, শুক্র তো দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, বুধ ষষ্ঠপতি, 2-6 কানেক্টেড হয়েছে। এবং এদের মধ্যে একজন মহা নক্ষত্রের চতুর্থ চরণে বসে আছে। চতুর্থ চরণ মানে হচ্ছে কর্কট রাশি, যেখানে ওয়াটার ফ্লো আছে। তাহলে আপনি কি বললেন? আপনি বললেন বাথরুমে যাও, বাথরুমে গিয়ে যেখানে জল বেরোবার জায়গা, সেই জায়গাটাতে দেখো, এবং সেই বাথরুমে যাবে যে বাথরুমে প্রচুর আলো আছে। তাহলে মহা নক্ষত্র মানে প্রচুর আলো, চতুর্থ চরণ নবাংশে কর্কটে পড়বে। চতুর্থ চরণ নবাংশে কর্কটে মানে ওয়াটার ফ্লো। ওয়াটার ফ্লো কোথায় আছে? যেখানে ড্রেনেজ আছে, ড্রেনেজ, বাথরুম, এগুলো সব মিললো যে বাথরুমটায় প্রচুর সূর্যের আলো ঢোকে, সেই বাথরুমটায় আছে। এবং ড্রেনের কাছাকাছি পুরো জায়গায় আছে। প্রেডিকশন করলেন, বেশিরভাগ ক্ষেত্রে মিলবে, কপাল খারাপ থাকলে মিলবে না। রাখি ম্যাডাম কিছু বলবেন? আচ্ছা, এর বাইরে গিয়ে যেগুলো আমরা পড়লাম তার বাইরে গিয়ে এই মহা নক্ষত্র নির্দেশ করে অবসন্নতা, ক্লান্তি, কষ্ট, আলস্য। কারণ এর অধিপতি তো কেতু, এগুলো থাকবেই। অহংকার, তার কারণে আমি কেন কাজ করব, আমি কেন নামবো, আমি কেন উঠবো, এই ব্যাপারটা কাজ করবে। এরপরে রয়েছে পেশায় রয়েছে, আমরা এরপরে আসবো দুটো পয়েন্ট, পেশা আর ক্ষেত্র। পেশায় রয়েছে প্রশাসক, ব্যবস্থাপক মানে ম্যানেজার, লাইব্রেরিয়ান, রাজকীয় যে কোনো পেশা, রাষ্ট্রদূত হতে পারেন, রাজসভার সদস্য হতে পারেন, সভাপতি, বড় পেশাদার আইনজীবী, বিচারক, রেফারি, রাজনীতিবিদ। তথ্য প্রমাণাদি সংরক্ষণ যিনি করে থাকেন, তথ্য প্রমাণাদি মানে যিনি ডকুমেন্ট রিজার্ভ করার দায়িত্বে থাকেন, যিনি ডকুমেন্টেশন সেটাকে সংরক্ষণ করার চিন্তা করেন। এরপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। এবার একটা জিনিসে আসে, আপনার একজন মানুষকে দেখে মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, আমার মনে হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এবার যদি এরকম কিছু হয়, তাহলে তার
ওই সময় ওই মুহূর্তে তার যে লগ্ন অধিপতি, ধরুন তার বেশ লগ্ন, তাহলে লগ্নপতি মঙ্গল, সেই লগ্নপতি মঙ্গলের সঙ্গে এই সমস্ত নক্ষত্র, যেমন ভরণী, কৃতিকা, মঘা, উম, অশ্লেষা, এই সমস্ত গ্রহদের কানেক্টিভিটি থাকবে, তখন হচ্ছে কি ব্ল্যাক ম্যাজিকের সম্ভাবনা আসবে। আর অবশ্যই ওই সময় লগ্নপতির সঙ্গে অষ্টম ভাবের সম্পর্ক থাকবে, তাহলেই আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আদারওয়াইজ নয়, সূত্র মিলবে। এরপরে হচ্ছে প্রাচীন বিদ্যার চর্চাকারী, গবেষণা এবং তথ্য প্রমাণাদি সংরক্ষণ, ব্ল্যাক ম্যাজিকের স্পেশালিস্ট, জ্যোতিষ এবং রত্ন ব্যবসায়ী যারা স্টোন বিজনেস করেন, অ্যান্টিকের ব্যবসা। এইখানে আরেকটা বিষয় আছে, অ্যান্টিকের যে ব্যবসা, সেই রকম অ্যান্টিকের ব্যবসা যেখানে চুরি হচ্ছে, যে জিনিসটা নিয়ে উনি ব্যবসা করেন সেই জিনিসটার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে চুরির একটা সম্পর্ক রয়েছে। ধরুন একটা সোনার জিনিস চুরি গেছিল, সেইটা উনি আর কি সেই জিনিসটা পারচেস করেন, বা চোরাই অ্যান্টিক জিনিসপত্র পারচেস করে বিক্রি করেন। ক্ষেত্রের মধ্যে রয়েছে একটা অদ্ভুত ক্ষেত্র, যেটা হচ্ছে মরুভূমি, বালুময় শুষ্ক ঊষর স্থান, যেটা হচ্ছে শুকনো শুষ্ক স্থান, রাজধানী, প্রধান শহর। তাহলে রাজধানী, সেটা তো দিল্লিও হতে পারে, কলকাতাও হতে পারে, কিন্তু যে কোনো জায়গার গুরুত্বপূর্ণ শহর, কাছাকাছি প্রধান শহর, সেটা হচ্ছে মহা নক্ষত্র নির্দেশ করবে। রাজপ্রাসাদ, জাদুঘর, রাজনৈতিক নেতার বিশ্রাম স্থান, যে কোনো মঞ্চ, অনুষ্ঠান কক্ষ, ধর্মীয় অথবা আধ্যাত্মিকতার স্থান, এই সমস্তই হচ্ছে মঘা নক্ষত্রের দ্বারা নির্দেশিত। তাহলে মোটামুটি আমরা মঘা নক্ষত্রটা অল্প বিস্তর পড়ে ফেললাম। আশা করি ব্যাপারটা আপনাদের কিছুটা বুঝতে পারা গেছে। এবার যতটা আপনারা বুঝতে পেরেছেন, তার সঙ্গে সঙ্গে আরো আহ কিছু বিষয়কে ক্লোজলি ভাবলে পরেই আপনারা ডিপে ঢুকতে পারবেন। যেমন আমরা মঘা নক্ষত্রে বললাম যে আধ্যাত্মিক চেতনা, তারপরে এখানে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া, গৃহত্যাগ, এই বিষয়গুলো কানেক্টেড রয়েছে। এরপরে হচ্ছে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি দেবতা, তিনি হচ্ছেন ভাগ। তাহলে পূর্ব ফাল্গুনী, তাহলে ফাল্গু, ফাল্গু এই শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, ফাল্গুন শব্দের অর্থ হচ্ছে যিনি ক্ষুদ্র। তাহলে পূর্ব ফাল্গুনী মানে হচ্ছে ক্ষুদ্রতার পরবর্তী অবস্থা, আইডেন্টিফাইড হওয়ার পরবর্তী, সরি, পূর্ববর্তী অবস্থা। ফাল্গুনী মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু, তার ঠিক আগের অবস্থা। তাহলে উম, পূর্ব ফাল্গুনীর চিহ্ন হচ্ছে প্ল্যাটফর্ম। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চিহ্ন, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম বা মঞ্চ, মাচা। মাচা মানে আপনারা জানেন, যেমন লাউয়ের মাচা, কোন একটা জায়গাতে বসে রয়েছে, জল পাহারা দিচ্ছে, ফেরির মালিকরা জল পাহারা দেয়, তার নামও হচ্ছে খাঁচা, মাচা। সেই মাচার উপরে একটা ঘরও থাকে, মাচান বলা হয়। মাচান বলে একটা রেস্টুরেন্ট ছিল, জঙ্গল সাফারি এখন নাম হয়েছে। যারা একটু খেতে টেতে ভালোবাসেন বাইরে ঘুরে ঘুরে আমার মতো, তারা এটা জানেন যে মাচান বলে একটা রেস্টুরেন্ট আছে। মঞ্চের পায়া, এর সংখ্যা হচ্ছে 4। তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্র ইন্ডিকেট করে আমাদের লিম্স, 4টে হাত এবং পা। তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রয়েছে হাত এবং পায়ের বৃদ্ধি, শক্তি প্রাপ্তি। তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে হাত এবং পায়ের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে। কারুর কারুর মতে পূর্ব ফাল্গুনী নক্ষত্র খাটের পায়াকে ইন্ডিকেট করে, খাটের পায়া। এই নক্ষত্রের সঙ্গে বিবাহের একটা সম্পর্ক রয়েছে। এখানে একটা ছোট্ট পৌরাণিক কাহিনী রয়েছে। সেই পৌরাণিক কাহিনীটা হচ্ছে ভগবান শিবের বিবাহ সম্পর্কে। ভগবান শিব যখন বিয়ে করেন, শিব যখন পার্বতীকে বিয়ে করেন, তখন শিব যখন পার্বতীকে বিয়ে করেন তখন চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করেছিল। এরপরে পূর্ব ফাল্গুনীর দেবতা তিনি হচ্ছেন ভাগ।
ভাগ মানে ডিভিশন। ভাগ মানে হচ্ছে ডিভিশন। হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র সেটা কিন্তু যে হাত এবং পা আমরা বললাম, তার মধ্যে কেবলমাত্র দুটো হাতকে ইন্ডিকেট করে। খাটের যে পায়া, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে খাটের পায়া, সেই পায়ার সংখ্যা কিন্তু দুই। সমস্ত পায়াকে পূর্ব ফাল্গুনী ইন্ডিকেট করবে না, দুটো পায়াকে পূর্ব ফাল্গুনী নিয়ন্ত্রণ করবে, খাটের সামনের দুটো পায়া। তাদের সঙ্গে আমরা পূর্ব ফাল্গুনীর সম্পর্ক খুঁজে পাবো। ভাগ হচ্ছে দানের দেবতা। আপনারা ভাগ করে খান। তো ভাগ কখন করা হয়? যখন ডিস্ট্রিবিউশন করা হয়, দান করা। কেউ যখন তার নিজের অংশ ভাগ করে, তখন অবশ্যই সেটাকে বিশেষ কোনো কার্যে ব্যবহার করবার জন্য সেটাকে ডিভাইড করে, মানে বিশেষ কোনো উদ্দেশ্যে ডিভাইড করে। তাহলে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যে কোনো ঘটনা, তার কিছু একটা উদ্দেশ্য দেখতে পাওয়া যায়। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, এই ওয়ার্ডটা, উদ্দেশ্য। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যে কাজই করা হোক না কেন, তার একটা স্পেসিফিক ইনার মিনিং থাকে, তার এক বিশিষ্ট আভ্যন্তরীণ অর্থ দেখতে পাওয়া যায়। এবং এই যে আভ্যন্তরীণ অর্থ, সেই অর্থটা কোনো একটি বিশেষ পজিটিভ ইন্ডিকেশনকে ইন্ডিকেট করে। এরপরে আমরা একটুখানি ওই আহ পৌরাণিক কাহিনী অল্প একটু পড়বো। এটা হচ্ছে গিয়ে দক্ষযজ্ঞ। দক্ষযজ্ঞ আমরা জানি, সেই সময় সতীর দেহত্যাগকালে একজন পুরোহিত ছিলেন ভাগ। তো সতী ছিলেন দক্ষের আর তার স্ত্রী প্রসূতির কন্যা। যজ্ঞে যখন আমন্ত্রণ পান না, তখন সতী সেখানে উপস্থিত হন। এবং পিতার দ্বারা যখন তিনি অপমানিত হন, যখন তার উপরে ধোয়া উল্টোপাল্টা বলেন, সেইখানে তিনি ওই যজ্ঞের মধ্যে আত্মাহুতি দেন, তিনি নিজেকে ওখানে সুইসাইড করার পরিকল্পনা করেন। এবং এই সময় শিব প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। শিব প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে, তার একটা কেশ মানে চুল উৎপাটন করে মাটিতে ছুঁড়ে ফেলেন। এবং সেখানে একজন ভয়ঙ্কর পুরুষ সেই চুল থেকে উৎপন্ন হন, তার নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র সোজা গিয়ে দক্ষযজ্ঞ স্থলে উপস্থিত হয়। এবং সেই সময় সে আরেকটি কাণ্ড করে, সে এই যে ভগ বা ভাগ, তার একটা চোখ তুলে নেয়। তাই এইখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চক্ষু উৎপাটন, চোখের সমস্যা, নেত্র রোগ, তার কিন্তু একটা সম্পর্ক আছে। এর সঙ্গে সঙ্গে যখন এই ভাগ প্রচন্ড সরি, বীরভদ্র যখন প্রচন্ড উত্তেজিত হয়ে উঠেছিল, তখন এই ভাগ কিন্তু তাকে শান্ত করবার একটা চেষ্টা করেছিলেন। এবং এই যে ভাগ তাকে শান্ত করবার চেষ্টা করতে গেছিলেন, যখন ভাগ তাকে শান্ত করতে চেষ্টা করতে গেছিলেন, তখনই কিন্তু বীরভদ্র তার চোখ তুলে দেন। তাহলে এই যে বীরভদ্রের কে বোঝানো, শান্ত করা, নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা, সেই সময় কিন্তু সে তার চোখ উপড়ে দেয়। এরপর আমরা চলে আসি ভাগের সম্পর্কে আরেকটু জানতে। ভাগ হচ্ছে একজন আদিত্য। আদিত্য, যেখানে আদি শব্দটা রয়েছে, তো আদি মানে হচ্ছে, আদি মানে একদম ইনিশিয়াল, এমন একজন যিনি শুরু থেকেই আছেন। তো এই ক্ষেত্রে ওই একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি না, যিনি প্রথম থেকে আছেন, বা যিনি সবকিছুই জানেন, যার হাত দিয়েই সবকিছু হয়েছে। কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এরকম কোনো ব্যক্তি, তো এরকম একজন আদিত্য হচ্ছেন, তিনি 10টা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন। তাহলে এই 10টা ইন্দ্রিয় কি কি, এটা আমাদের একটু জানা উচিত। আমাদের মধ্যে 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই 5টা জ্ঞানেন্দ্রিয় আপনারা জানেন, চোখ কান নাক জিভ ত্বক, এগুলো আমরা সবাই জানি। আর 5টা কর্মেন্দ্রিয় আছে। তার মধ্যে হচ্ছে মুখ। মুখটা হচ্ছে কর্মেন্দ্রিয়, মুখ দিয়ে আমরা বেশিরভাগ কাজই করে ফেলি। মানুষকে খোঁচানো, তো করা, জ্বালানো, মানুষকে বদনাম দেওয়া, মানুষকে ভৎসনা করা,
এগুলো আমাদের বেশিরভাগ মানুষের প্রত্যেক কাজ, এবং বেশিরভাগ মানুষ এটা করে তৃপ্তি লাভ করে থাকেন। তো এই যে ব্যাপারটা, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়র মধ্যে প্রথম কর্মেন্দ্রিয় হচ্ছে মুখ, দ্বিতীয় হচ্ছে হাত পা, তৃতীয় হচ্ছে রেচন অঙ্গ, আর চতুর্থ হচ্ছে জনন। তাহলে মুখ, হাত পা, রেচনাঙ্গ এবং জননাঙ্গ, এরা হচ্ছে পাঁচটা কর্মেন্দ্রিয়। তাহলে এই বিষয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করবার জন্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কোনো অশুভ গ্রহের উপস্থিতি, এটা বড়ই ক্ষতিকারক। তাহলে যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কোনো অশুভ গ্রহ থাকে, সেই ক্ষেত্রে এই যে 10টি ইন্দ্রিয়, তাদের কোন রকম সমস্যা না হওয়াটা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্র যেন উইদাউট ডিস্টারবেন্স থাকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যেন রাহু, কেতু, শনি, মঙ্গল এই সমস্ত গ্রহরা অবস্থান করে সেই গ্রহটাকে বা সেই নক্ষত্রটাকে খুব ডিস্টার্ব না করতে পারে। এটাই হচ্ছে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী বিলাসী নক্ষত্র, শুক্রের অধিপতি গ্রহ। বিলাসী মানে বিশাল বিলাসী। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাকসেস রেট অনেক বেশি। অন্য মানুষদের যে সাকসেস রেট, তার থেকে পূর্ব ফাল্গুনের সাকসেস রেট হচ্ছে অনেক অনেক বেশি। পূর্ব ফাল্গুনের গ্ল্যামারও অনেক বেশি। যতই অভিনেতা অভিনেত্রী এই সমস্ত মানুষ তৈরি, যাদেরকে দেখে মনে হয়, "ও কি গ্ল্যামার!" তো সেই সমস্ত মানুষজন তারা পূর্ব ফাল্গুনের সঙ্গে সম্পর্কযুক্ত। এরা ভ্রমণ প্রিয়, এরা বিলাসী, এদের স্কিন টোন ভীষণ ব্রাইট, এরা ফেয়ার স্কিন যুক্ত। এরপরে হচ্ছে গিয়ে এরা নিজের, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এরা নিজের পছন্দের বাইরে কাজকর্ম পছন্দ করে। এরা প্রচন্ড মুডি, যে কাজ এদের পছন্দ এরা সেই কাজ করে। বেশ কিছু মানুষ আছেন যারা খুব ট্যালেন্টেড, তারা বেশি পরিশ্রম তাদের করতে হয় না। যেমন আজকে আমি দেখছিলাম একটা লোককে, একটা ছেলেকে 20 কোটি টাকার নাকি প্যাকেজ দিয়ে গুগলে চাকরিতে নেওয়া হয়েছে, 20 কোটি টাকার প্যাকেজ। এবং সেই কাজটাও যে বিশাল চাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে এরকমও নয়। সেদিন এক ভদ্রলোক এসেছিলেন আমাকে দেখাতে। উনি একটা বিদেশে কোথায় একটা বেশ থাকেন। তো উনি বলছেন আমার উপরে কোনো প্রেশার নেই, আমি কাজ করছি করছি। তারপরে ওনার মনের মধ্যে সংশয়, যেন কেন কোম্পানি আমাকে রেখেছে। হ্যাঁ। এবং কোম্পানির ওনাকে রাখার কারণ হচ্ছে ওনার কিছু সার্টিফিকেশন আছে। তো ওই সার্টিফাইড লোক ওই কোম্পানিতে আছে, এটা দেখিয়ে কোম্পানি কাজ তোলে এবং কাজটা করে অন্য লোক। এবং ওই লোকটিকে একটি ভাইস প্রেসিডেন্ট রোলে দিয়ে রেখে দিচ্ছে। কোনো কাজকর্ম করে না, গাদা গাদা স্যালারি পায়। গাদা গাদা মানে গাদা গাদাই, প্রচুর টাকা স্যালারি পায়। এরা আমোদ প্রমোদ পছন্দ করেন, এরা অত্যন্ত ভ্রমণ প্রিয়, এরা বেড়াতে ঘুরতে পছন্দ করেন, এরা ক্রিয়েটিভ, অভিনয় পছন্দ করেন। অভিনয়, বাদ্যযন্ত্র বাজাতে, এরা অ্যাটলিস্ট দুটো বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করেন। এরা অ্যাটলিস্ট এরা কারা? এরা এই পছন্দ করবে। তোমার তৃতীয় পতি পূর্ব ফাল্গুনিতে আছে। তৃতীয় মানে আমার হাত, তুমি হাত দিয়ে গিটার বাজাবো টিংটং করে। আমার লগ্ন পূর্ব ফাল্গুনিতে আছে, লগ্ন অধিপতি, আমি বাজাতে চেষ্টা করবো। আমার পঞ্চমপতি পূর্ব ফাল্গুনিতে আছে, আমি বাজাতে চাই। বাজাতে পারি না পারি আলাদা কথা, আমি বাজাতে চাই, আমি বাজাবো। আমি গিটার কিনবো, আমি গিটার বাজাবো, কিন্তু বাজাতে পারছি না, শিখতেও পারলাম না, কিন্তু আমার গিটার বাজাবার ইচ্ছা আছে। এরা শিল্প, কলকারখানা, বিকাশ এই সমস্ত পছন্দ করে। ইয়ং পিপল এদের ভীষণ পছন্দ। আর একটা জিনিস আমি বলি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা যখন প্রেম করে, তখন তারা একটু কম বয়সী ছেলে মেয়ে খোঁজে। ধরুন একটা মেয়ে প্রেম করছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, সে নিজে রয়েছে অথবা তার পঞ্চমপতি রয়েছে, সে একটা ছেলে খুঁজতে চেষ্টা করবে যে তার থেকে বয়সে ছোট। একজন পুরুষ মানুষ, তার বয়স 58 বছর, তো সে প্রেম করতে গিয়ে খুঁজছে কত বছর, 18 থেকে 22, তার উপর আর উঠতে পারছে না, ও বয়স্ক হয়ে গেছে। এখানে হচ্ছে কি ওই পূর্ব ফাল্গুনের একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়।
এরপর আমরা চলে আসবো চারিত্রিক বৈশিষ্ট্য। এরা মোটামুটি সৃজনশীল, অত্যন্ত কামুক প্রকৃতি বা কামনা যুক্ত বলতে পারি, কামুক বললে ব্যাপারটা কেমন কেমন লাগবে। বিলাসিতা প্রিয়, অধিক সাফল্য যুক্ত, এরা বেশ ভদ্র, এদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায়। আর কি, এরা মেধাবী, এরা বুদ্ধিমান, এরা পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখতে পছন্দ করে, এরা প্রচন্ড বিজ্ঞান মনস্ক প্রকৃতির, এরা হঠকারী, এরা চটজলদি ডিসিশন নিতে পছন্দ করে। কিন্তু সাধারণত খুব খারাপ গ্রহ অবস্থান না থাকলে এদের সমস্ত ডিসিশন পারফেক্ট হতে দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত বিজ্ঞান প্রিয়, এরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে বিজ্ঞান খুঁজে বার করে, লজিক এদের ভীষণ পছন্দ, এদের বক্তব্য ভীষণ শার্প এবং ভীষণ সুন্দর। সমাজের সমাজের পরিবারের প্রচুর জিনিস এরা ইগনোর করতে পারে। দেবতা আমরা বলেই দিচ্ছি, অধিপতি শুক্র, এরা একটু দাতা প্রকৃতির হয়ে থাকেন। এদের মধ্যে সচেতন করার প্রবণতা দেখতে পাওয়া যায়। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে গিয়ে, ধরুন আপনাকে দেখেও বুঝতে পারলো যে আপনার একটা বিপদ আসতে পারে। তো এই বিপদ আসতে পারে, এই যে অনুভূতি, এই অনুভূতি, এইটা হচ্ছে গিয়ে কাউকে এরা বললো যে আমার একজনকে দেখে মনে হলো যে এই মানুষটার বিপদ আসছে, গিয়ে বলতে গেলে। তো এই সচেতন করবার প্রবণতা, এইটা হচ্ছে গিয়ে পূর্ব ফাল্গুনের মধ্যে রয়েছে। খুব ভালো অ্যাস্ট্রোলজার পূর্ব ফাল্গুনী হতে পারেন, মহাও কিন্তু হতে পারেন। এদের পুরুষার্থ হচ্ছে কামনা, কামনা এদের ভেতরে খুব ভালোভাবে থাকবে। আর এদের পার্থিব নির্দেশক হচ্ছে স্ত্রী। স্ত্রী বলতে আমরা সিম্পলি বলবো বিপরীত লিঙ্গের মানুষজন, তাদেরকে এরা বেশি পছন্দ করে থাকেন। যদি আমরা পূর্ব ফাল্গুনের বৈশিষ্ট্য খুঁজতে চেষ্টা করি, তাহলে হচ্ছে প্রেম, ভালোবাসা, রোমাঞ্চকর মানসিকতা, রিলেশনশিপের মধ্যে একটা গভীরতা, সেটা আমরা দেখতে পাবো পূর্ব ফাল্গুনিতে। খেলাধুলার প্রতি তীব্র আগ্রহ, শৈল্পিক প্রতিভার বিকাশ, স্লো বাট স্টেডি, প্রচন্ড ক্রোধী, আজ না হোক কাল প্রতিশোধ নেবেই। এর মধ্যে রয়েছে গুরু ভক্তি এবং একদম ডেডিকেটেড, কি করতে হবে সেটাও ঠিক করে ফেলেছে, ওটাই করে ছাড়বে। এদের জীবনে প্রচুর নির্দেশ থাকে, কিছু কিছু বিষয় এদের মনের মধ্যে থাকে যেটা আমাকে করতেই হবে। ক্যারেক্টার বলি, সেটা যে কাটাপ্পা। আপনারা যারা বাহুবলী দেখেছেন, সেটা একটা কাটাপ্পা বলে ক্যারেক্টার ছিল। কাটাপ্পা হচ্ছে কি সিংহাসনের প্রতি দায়বদ্ধ, তাই যদি নিজেকে মরেও যেতে হয় তাহলে সিংহাসনের হেফাজত করবে, অন্য কাউকে মারতে হলে করবে, কিন্তু একটা জায়গাতেই ওর নিশ্চিত যে আমি সিংহাসনকে রক্ষা করতে চেষ্টা করবো। তো এইরকম ক্যারেক্টারিস্টিক্স আমরা পূর্ব ফাল্গুনিতে দেখতে পাই, যে ওর কিছু নির্দেশ আছে, ওর কাছে কিছু আদেশ আছে, যেটা ও মেনটেন করবে, যেটা ওকে পালন করতে হবে। পূর্ব ফাল্গুনের মধ্যে একটি বিষয় আছে, যে মানুষদের এরা উপকার করেন সেই মানুষরা এদেরকে এসে সমস্যা সৃষ্টি করেন। জুয়া খেলার একটা টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা বিলাসিতাময় জীবন পছন্দ করে, বিনিয়োগ করে উপার্জন করতে এদের ভালো লাগে, ইনভেস্ট করবেন এবং তারপরে আয় করবেন। বনেদি বংশজাত, এদের মধ্যে হায়ার স্ট্যাটাস দেখতে পাওয়া যায় এবং বংশগত সূত্রে প্রাপ্ত অর্থের ধ্বংসকারক। বাবা প্রচুর টাকা দিয়ে গেছেন এবং সেই টাকা ছেলে সব শেষ করলো।
ভাগ্যনিয়ন্তা গ্রহ কিংবা খুব প্রমিনেন্ট গ্রহ যখন পূর্ব ফাল্গুনের উপর দিয়ে প্যাসেজ করে, অর্থাৎ পূর্ব ফাল্গুনের উপর দিয়ে যখন এই গ্রহগুলো মুভ করে, সেই সময় জাতকের জীবনে ভারী ভরকম পরিবর্তন দেখতে পাওয়া যায়। অর্থাৎ ধরুন, কোনো একজন জাতকের মঙ্গল হচ্ছে দশমপতি, কর্কট লগ্ন, মঙ্গল দশমপতি এবং পঞ্চমপতি। যখন মঙ্গল পূর্ব ফাল্গুনের ওপর দিয়ে প্যাসেজ করবে, তখন বিরাট বড় চেঞ্জ হয়ে গেল, নতুন চাকরি পেয়ে গেল, কিংবা চাকরি পরিবর্তন করে কিছু একটা হয়ে গেল, বড় সড়ো কিছু একটা হয়ে গেল। এগুলো পূর্ব ফাল্গুনিতে হতে পারে। এরা একটু আলস্যপ্রিয় অবশ্যই হয়ে থাকে। আর পূর্ব ফাল্গুনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রোধ। ক্রোধটা যদি স্যাটিসফাই না হয়, যদি ক্রোধটাকে ধরে রাখতে না পারে, সেই ক্ষেত্রে এরা কিন্তু হতাশ, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, দুঃখ, বেজায় দুঃখে পড়ে গেছে, আর হচ্ছে না। সুতরাং ভীষণই একটা ইন্টারেস্টিং নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। এটা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, এবং পূর্ব ফাল্গুনী জাতককে প্রচুর অ্যাচিভমেন্ট দিতে পারে। ধরুন, একজন মানুষ এসে আপনাকে বলছে যে, দেখুন তো এটা হবে কিনা। রিক্সা চালিয়ে এসছে, রিক্সা চালিয়ে এসছে, এসে নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে, দেখুন তো কোটিপতি হতে পারবো কিনা। আপনার চোখ বড় বড় হয়ে যাচ্ছে, বলছে, কি রে বেটা, তুই কোটিপতি হবি কি করে, আমি কোটিপতি হতে পারলাম না, আমার এখনো কোটি টাকা হলো না, তুই কি করে কোটিপতি হবি। ফেরারিতে দেখলেন দ্বিতীয় পতি একাদশ পতি যুক্ত হয়ে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বসে আছে। কিছুদিন পরে এসে বললো, কি বলেছিলেন তো কোটিপতি হতে পারবো না, এই দেখুন মার্সিডিজ বেঞ্চ, 1 কোটি টাকা দাম, লটারিতে পেয়েছে 50 কোটি টাকা। এরকম হয়। আমি এক ভদ্রলোককে জানি, ভদ্রলোক ছিলেন কুলি। তো কুলি থাকা অবস্থায় ভদ্রলোক একদিন, তার চেহারা ছিল খুব ভালো, বিশাল চেহারা। আমি ভদ্রলোককে জানি কিন্তু দেখিনি, আমি তার ছেলেদের দেখেছি, ছেলেদেরও বিশাল চেহারা। তো ভদ্রলোক কুলি, বাংলাদেশ দেশ ভাগের সময়, সেই সময়। তো ভদ্রলোক কি হয়েছে, তো কুলি স্টেশনে বসে আছেন, এমন সময় দুজন লোক এসে বলছে, গায়ে গতরে ভারী কে মাল নিতে পারো। তো ওই ভদ্রলোককে দেখে ওদের পছন্দ হয়েছে, বলছে চলো, টাকা বেশি দেবো। তো ভদ্রলোকেরও টাকা লাগবে, কারণ তো উনি গেছেন। তারা বাক্স দিয়েছে, বাক্স নিয়ে উনি ফিরছেন, বাক্স নিয়ে লোকগুলো যাচ্ছে, ওদের পেছন পেছন যাচ্ছেন। এবার হঠাৎ পুলিশে দাঁড়া করছে, পুলিশে দাঁড়া করাতে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। কে কোন দিকে যাবে, কি পড়বে, কোনো খবর নেই, সবাই যে যার মতন পালিয়ে গেছে। ভদ্রলোক দেখতে পেয়েছেন যে এর মধ্যে একজন লোক, সে পুলিশের গুলিতে ওখানেই ইয়ে হয়েছে, মারা গেছে। ভদ্রলোক ওই বাক্স নিয়ে চলে এসেছেন বাড়ি। এরপরে বহুবার খোঁজ করেছেন, কোথাও ওই লোকগুলো আসে কিনা, শিয়ালদায় পুলিশ খোঁজ করে কিনা, বাক্স উনি খোলেননি। প্রায় 2 বছর পরে সেই বাক্স উনি খুলেছেন, ওনার বাড়িতে, বেড়ার বাড়ি, বাড়ির মধ্যে সেই বাক্স পড়েছিল। বড় সড়ো সাইজের একটা বাক্স, এবং প্রচন্ড ওজন, 50-60 কিলো ওজন হবে। বাক্সটা খুলে উনি দেখেন তার মধ্যে শুধু সোনার বিস্কুট রাখা। ওই সোনার যে টুকরো বাটগুলো, বিস্কুট শেপের বাট দিয়ে পুরো ভর্তি বাক্স। ভাবুন, এইরকম সাকসেস সেটা পূর্ব ফাল্গুনে দিতে পারে। এরপর আমরা চলে আসবো পূর্ব ফাল্গুনের পেশা। এরা হচ্ছে গিয়ে, প্রথম বলি, এরা রাষ্ট্রদূত, কোন দেশের প্রতিনিধি, কোন বিশেষ দপ্তরের মুখ্য আধিকারিক, আর্ট গ্যালারির মালিক, গায়ক, মডেল, সৃজনশীল শিল্পী, পশুপালক এবং প্রশিক্ষক, সঙ্গীত পরিচালক, যারা বেশ নাম করেছে, ব্যায়াম প্রশিক্ষক বা যোগা প্রশিক্ষক, সম্মোহনবিদ, এই পয়েন্টটা মাথায় রাখবে, সম্মোহনবিদ, পর্যটন ক্ষেত্র রিসর্টের মালিক, উল, সুতি এবং বস্ত্র শিল্পের কারখানার ম্যানেজার অথবা মালিক। মালিকও হতে পারে, ম্যানেজারও হতে পারে, একদম মজুর টজুর নয় কিন্তু। পূর্ব ফাল্গুনের একটা ইয়ে আছে, একটা গ্ল্যামার আছে, একদম গ্ল্যামারলেস প্রফেশনে পূর্ব ফাল্গুনি থাকতে পছন্দ করে না। বেশি কিছু লাগবে না, দশমপতি পূর্ব ফাল্গুনিতে থাকলেই হবে।
আবার আছে। এটা নিয়ে মতামত শুনবো একটু পরে। আমার আছে এরপরে দশম আর অষ্টম পদী। এরপরে হচ্ছে গিয়ে আমরা ক্ষেত্রগুলোকে একটু জানবো। ক্ষেত্রর মধ্যে প্রথম রয়েছে বাগান, তারপর রয়েছে উষ্ণ ক্ষেত্র, তারপরে রয়েছে সমুদ্র সৈকত, প্রদর্শন ক্ষেত্র, যেখানে কোনো কিছুর প্রদর্শন করা হয়, বিছানা, শোবার ঘর। বিছানা শোবার ঘর কেন আমরা বলছিলাম খাটের পায়া, চিহ্নে আমরা বলেছিলাম খাটের পায়া। তার মানে এখানে বিছানা কানেক্টেড, খাট কোথায় থাকবে? খাট নিশ্চয়ই আমার পড়ার ঘরে খাট থাকবে না, কিংবা খাট নিশ্চয়ই আমার অফিসে থাকবে না। আপনারা দেখেছেন কোন অফিসে খাট আছে? খাট নেই। এটা শোয়ার ঘর, সেইখানে। এরপর হচ্ছে ভ্রমণ ক্ষেত্র, গৃহ নির্মাণের জায়গা। গৃহ নির্মাণের আবার জায়গা কি? যেখানে আমি ঠিক করেছি আবার বাড়ি বানাবো, সেই জায়গাটা, সেই ভূমিটা। একটা জমি কিনেছি, এবার ঠিক করেছি একটা বাড়ি বানাবো, সেইটা। বড় কাশি হচ্ছে বাজার, শিল্প প্রদর্শনীর জায়গা। এই সমস্ত জায়গাগুলো আমাদের এই পূর্ব ফাল্গুনী দ্বারা নির্দেশিত ক্ষেত্র। আচ্ছা, পার্থ ঘোষ অনেকক্ষণ ধরে হাত তুলে রয়েছে কিছু বলার জন্য, বলো। স্যার বলছি অষ্টম পদী আর দশম পদী, ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে পূর্ব ফাল্গুনিতে অবস্থান করলে কেমন। অষ্টমপতি আর দশমপতি? হ্যাঁ, অষ্টম পদী দশম পদী। আর না, অষ্টমপতি আলাদা গ্রহ আর দশমপতি আলাদা গ্রহ। হ্যাঁ, কোন লগ্ন? বৃশ্চিক, সাথে বুধ একাদশ পদীও। তো এইখানে অষ্টমপতি দশমপতি পূর্ব ফাল্গুনিতে অবস্থান করলে স্পিরিচুয়াল একটা ব্যাপার হবে, এবং ভবিষ্যতে হচ্ছে গিয়ে আশ্রমবাসী হওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে। তোমার কি বাড়ি টাড়ি ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা কখনো ছিল? সে ছিল কিছু, 1.5-2 বছর আগে। হম। তো এটা হচ্ছে, এটা আশ্রমবাসী হওয়ার বিষয়কে ইন্ডিকেট করে। আর এগুলো অষ্টমপতি না থাকতো তাহলে ব্যাপারটা আলাদা হতো, কিন্তু যেহেতু অষ্টমপতি রয়েছে, তার জন্য গৃহত্যাগের একটা মানসিকতা সেটা সৃষ্টি হতে পারে, পরেও আসতে পারে। ঠিক আছে। স্যার, আহ স্যার, স্যার চতুর্থপতি পূর্ব ফাল্গুনিতে থাকলে কি হয়? ও এটা আপনি। হ্যাঁ। চতুর্থপতি পূর্ব ফাল্গুনিতে থাকলে যদি পীড়িত না হয়, তাহলে বাড়ির আশেপাশে কিছু বড় অট্টালিকা, যেগুলো সরকারি কাজে যুক্ত হয়, সেগুলো থাকার সম্ভাবনা সৃষ্টি হয়। বাড়িতে কোনো দপ্তর তৈরি হতে পারে, বাড়িটা কোনো বনেদি বাড়ি, বিখ্যাত বাড়ি, কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বাড়ি, সেইটা হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। আর চতুর্থপতি যদি পূর্ব ফাল্গুনিতে থাকে, তাহলে এই জাতক বা জাতিকা কোনো কখনো গৃহে বেশ ফ্রি টাইম কাটাতে ভীষণ ভালোবাসে, যে আমি আর কিছু ভাববো না, আমি আর কিছু শুনবো না, আমি এখন এই টাইমটা আমি আমার নিজের, আমি এখন শুয়ে শুয়ে কাটাবো, আমাকে কেউ কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না। এইরকম টাইম কিছুটা সময় কাটাতে পছন্দ করে। আর এরা ভীষণ শার্প, ভীষণ সেন্সিটিভ হয়। প্রত্যেকটি বিষয়ে ভুল ধরা, নিখুঁত করার চেষ্টা, এটা এদের মধ্যে থাকবে। আপনার আছে? প্রথমটা তো আছে, মানে নিজের বাড়িতে সারাক্ষণ বসে শুয়ে থাকতেই ভাল লাগে, মানে ওই যে বিশ্রাম প্রিয়, এটা তো আছে। তবে হ্যাঁ, একটু পারফেকশনটা পছন্দ করি, ডেফিনেটলি। বেশ বেশ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আমরা পরের চলে আসি। পরেরটা হচ্ছে উত্তর ফাল্গুনী। আমি চেষ্টা করব পুরোটা করবার, কিন্তু যদি কাশি চলে আসে তার মধ্যে, তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকে পুরোটা করতে পারবো না। ওষুধ টষুধ খেয়েছি আমি, চেষ্টাও করবো যাতে কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত না হই। বিভিন্ন রকম হোমিওপ্যাথি ওষুধ আমার খেতে বড় ভালো লাগে। স্যার,
স্যার, শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছেন কিনা জানি না। হ্যাঁ, মিউট হয়নি। স্যার ওষুধ খাচ্ছে। স্যার বলো বলো। বলছিলাম যে কাউর হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে নাকি অ্যালোপ্যাথি ওষুধ কাজ করবে, এটা কি কিছু বোঝা যায় চার্ট দেখলে? কেন যাবে? এটা কোন কম্বিনেশন থাকলে হয়েছে? এই কম্বিনেশনে আজকে আমরা গেলে তো আমাদের গন্ডগোল হয়ে যাবে। আমি একদম সিম্পলি একটুখানি বলে দিই যে হোমিওপ্যাথি ওষুধকে নির্দেশ করে মূলত চন্দ্র বৃহস্পতি, আর অ্যালোপ্যাথি ওষুধকে নির্দেশ করে মঙ্গল বৃহস্পতি শুক্র। এবার পঞ্চম ভাব একাদশ ভাব এরা হচ্ছে আমাদের আরোগ্য নির্দেশক। বাকিটা নিজে বুঝেন। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার, এবার আমার বুঝেছি। ক্ষেত্রে ওষুধের প্রয়োজনটা হচ্ছে কি, আমার ভালো লাগে হোমিওপ্যাথির ওই দানাগুলো খেতে। ঠিক এবং আমি আছে স্যার। ডাক্তারকে বলি যে আমাকে একটু বেশ ঝাঁঝালো টাইপের কিছু দানা দিন তো, এবং অনেক সময় মাদার টিংচার দিয়ে দানা দিয়ে দেয়। আচ্ছা, তো আমরা চলে আসি উত্তর ফাল্গুনে। উত্তর মানে পরবর্তী, ফাল্গুন শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র অবস্থার পরবর্তী অবস্থা। এখানে একটা জিনিস, ক্ষুদ্র অবস্থাটাকে আমরা বলতে পারি যে উম, আধ্যাত্মিকতার ভাষায় আমরা বলতে পারি যে সূক্ষ্ম দেহ ধারণ করা। তাহলে সূক্ষ্ম দেহ ধারণের পূর্ববর্তী অংশ নির্দেশ করে পূর্ব ফাল্গুনী, আর উত্তর ফাল্গুনী নির্দেশ করে সূক্ষ্ম দেহ ধারণ করবার পরবর্তী অংশ। অর্থাৎ এই সময় আত্মা শরীর প্রাপ্ত হয়েছে। তাহলে এইখানে আমাদের একটা ওই অনন্ত মানে রেবতীর অশ্লেষার পর থেকে পূর্ব ফাল্গুনী, সেখানে একটা সূক্ষ্ম দেহ ধারণের পরবর্তী অবস্থা, সূক্ষ্ম অবস্থার পর পূর্ববর্তী অবস্থা, তারপরে সূক্ষ্ম অবস্থার পরবর্তী অবস্থা। অর্থাৎ আত্মা অবস্থা থেকে দেহযুক্ত অবস্থায় আসার একটা ভাব, সেটা কিন্তু আমরা এই পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনীর মধ্যে প্রাপ্ত হই। উত্তর ফাল্গুনী নক্ষত্রে পর থেকে, উত্তর ফাল্গুনী নক্ষত্র এর পর থেকে নেক্সট পার্ট, সেটা থেকে হচ্ছে গিয়ে বৃদ্ধি, শিশুর বৃদ্ধি অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের চিহ্ন হচ্ছে আসন, বিছানা বা খাটের পেছনের দুটো পায়া। এর দেবতা হচ্ছেন অর্যমা। অর্যমাও একজন আদিত্য। যজুর্বেদ শাস্ত্র অনুসারে অর্যমাও হচ্ছেন দানেরই দেবতা। অর্যমা শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা সাথী, ভীষণ ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন বায়ুর নির্দেশক। ঋগ্বেদের বিভিন্ন সূক্ত বা বিভিন্ন ভার্সে বরুণ, মিত্র এবং অর্যমা, বরুণ, মিত্র এবং অর্যমা একসাথে তাদেরকে আলোচনা করা হচ্ছে, যারা একসাথে থাকতেন। অর্যমা শব্দের অর্থ হচ্ছে গিয়ে পিতৃগণের প্রিয়। তিনি যোগাযোগ এবং সংযমের দেবতা। তিনি হচ্ছেন যোগাযোগ এবং সংযমের দেবতা। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর ফাল্গুনিতে আমরা যাদের নির্দেশ পাই তারা হচ্ছেন সহৃদয় প্রকৃতির মানুষ। মন তাদের বড়ই খোলা, কোমল হৃদয় ব্যক্তি, যার মধ্যে রয়েছে বিশুদ্ধতা এবং আধুনিকতা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে রয়েছে জ্ঞানী এবং দাতা মানুষ। এরা উত্তম শস্য সমৃদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ, মানে মোটামুটি খেয়ে পড়ে থেকে বেঁচে আছে। কর্তব্য পরায়ণ এবং দায়িত্বশীল। সাধারণত দশমপতি, তৃতীয়পতি, লগ্নপতি, একাদশপতি, চতুর্থপতি এরা যদি উত্তর ফাল্গুনিতে থাকে, তাহলে হচ্ছে গিয়ে মানুষগুলির মধ্যে এইরকম কোয়ালিটি দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনী হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা নক্ষত্র, যেটার মধ্যে ক্রূরতাও আছে এবং তার মধ্যে এই সমস্ত গুণাবলীও আছে। উত্তর ফাল্গুনের মাত্র 3 ডিগ্রি 20 মিনিট আমরা সিংহ রাশিতে পাই, তারপরেরটাই হচ্ছে কন্যা রাশিতে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে নবাংশ গুলোকে যদি আমরা ধরি, নবাংশ, তাহলে সেই নবাংশ গুলোর সঙ্গে কারা অ্যাসোসিয়েটেড হয়ে আছে? নবাংশের সঙ্গে কানেক্টেড হয়ে আছে ধনু, মকর, কুম্ভ আর মীন। ধনু, মকর, কুম্ভ আর মীন।
তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের নবাংশগুলো হচ্ছে ধনু, মকর, কুম্ভ আর মীন। তার মানে এখানে প্রথম যে নক্ষত্র, অর্থাৎ নক্ষত্রের যে প্রথম চরণ, অর্থাৎ যেটা সিংহ রাশিতে রয়েছে, সেটার মধ্যে কিন্তু হিংস্রতা অনেক বেশি। তারপরের যে তিনটে পার্ট যেগুলো কন্যা রাশিতে ঢুকেছে, যেগুলোকে নির্দেশ করে মকর, কুম্ভ এবং মীন, সেগুলো কিন্তু অনেকটাই উম, ঠান্ডা প্রকৃতির, অতটা উগ্র নয়। এদের চারিত্রিক বৈশিষ্ট্য: এরা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে উন্নতি করে থাকেন। এরা রাজতন্ত্রে সম্মানিত ব্যক্তিবর্গ, রাজার দ্বারা উপকৃত, আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল। এরা স্থিতিশীল, এরা অত্যন্ত নমনীয়, এরা প্রতিযোগিতায় বিশ্বাসী। এই মানুষগুলো জনপ্রিয়, এরা সৎ এবং সাহসী। এই মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত সেলফ কনফিডেন্স দেখতে পাওয়া যায়, যে আমরা কোনোভাবেই কোনো রকম কিছুতে হারবো না, আমরা জিতবই, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। কোনোভাবেই আমরা পরস্পরকে ইগনোর করবো না। কোনোভাবেই আমরা আহ নিজেদের যে টিম, তাকে হচ্ছে গিয়ে ডিস্টার্ব করবো না। এটা টিম মেকিং ব্যাপারটাকে ভীষণ ভীষণ ভাবে আহ ইয়ে ভাবে, মানে টিম মেকিং ব্যাপারটা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই এরা টিম থেকে বেরোতে পছন্দ করেন না। আরেকটা বিষয় রয়েছে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে, সেটা হচ্ছে মারাত্মক মাত্রায় অনেস্ট। এরা যদি চোরও হয়, এরা যদি চোর হয়, উত্তর ফাল্গুনিতে কোনো একটা জাতকের লগ্নপতি বসে আছে বা লগ্নটাই উত্তর ফাল্গুনিতে রয়েছে, সে চুরিও করবে অনেস্টির সাথে। এরা যদি ডাকাতও হয়, ডাকাতিটাও করবে অনেস্টির সাথে। বলে কিছু কিছু আছে না, যে চুরি করেছি, প্রত্যেকের মধ্যে তিনজন মিলে চুরি করেছি, প্রত্যেককে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দেবে। মানে খারাপ কাজ করলেও, গর্হিত কাজ করলেও এর মধ্যে অনেস্টি থাকবে। চিহ্ন আমরা বলেছি আসন। আসনে আমরা কি করি? বসি। আসনে আমরা বিশ্রাম গ্রহণ করি। আসনে আমরা বসে কিন্তু পূর্ণ বিশ্রাম প্রাপ্ত হই না। মানে বিশ্রামের জায়গা, কিছুটা বিশ্রামের জায়গা, আংশিক বিশ্রাম হলেও এখানে কিন্তু পূর্ণ বিশ্রাম নেই। এটা নির্দেশ করে বাম স্কন্ধ, বা কাঁধের বা দিকের কাঁধকে ইন্ডিকেট করে পূর্ব ফাল্গুন, উত্তর ফাল্গুনি। পুরুষার্থ হচ্ছে বক্ষ, ভীষণ ইম্পর্টেন্ট কথা, বক্ষ। এরা কিন্তু ওই যে বললাম আমরা প্রচন্ড অনেস্ট, এই অনেস্টি মেনটেন করবার জন্য এরা কিন্তু মোক্ষকে ধরে রাখতে পছন্দ করেন। কর্ম হচ্ছে প্রশাসন, কর্ম হচ্ছে সশস্ত্র বাহিনীর সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করা। পার্থিব নির্দেশক, যেটা হচ্ছে বায়ু প্রবাহ। আর এদের পার্থিব প্রকাশ, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, মনের যে সুপ্ত চাহিদাকে প্রকাশ করা। এইটা ইন্ডিকেটেড হয় এদের দ্বারা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বারা। অত্যন্ত পাওয়ারফুল নক্ষত্র, এটা কিন্তু মাথায় রাখতে হবে, উত্তর ফাল্গুনী কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা নক্ষত্র। এই নক্ষত্রটা চতুর্থ যে পদ, চতুর্থ পদ মানে যেটা মীন রাশিতে গিয়ে পড়েছে। উত্তর ফাল্গুনের যে চতুর্থ পদ, অর্থাৎ কন্যা রাশির 6.5 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত এটা মীন রাশিতে গিয়ে পড়েছে। তাই এটা পুষ্কর নবাংশগত হবে। পুষ্কর মানে হচ্ছে গিয়ে পজিটিভ। পুষ্কর শব্দের অর্থ, পুষ্কর নবাংশ হচ্ছে গিয়ে প্রচন্ড পজিটিভ, পুষ্টিদায়ক। পুষ্কর শব্দের অর্থ পুকুর, যেখানে আমরা প্রচন্ড উপকৃত হতে পারি, যেখানে প্রচুর পজিটিভিটি রয়েছে, যেখানে হিউজ এনার্জি ফ্লো দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে পুষ্কর নবাংশ। তো সেখানে আমরা এই বিষয়কে, আমরা এই নবাংশটা অত্যন্ত শুভ নবাংশ। আচ্ছা, উত্তর ফাল্গুনী গ্রহ নক্ষত্রে আমরা কয়েকটা বিশেষ প্রেডিক্টিভ টেকনিক সম্পর্কে জানবো। তার মধ্যে হচ্ছে, প্রথমটা হচ্ছে জনপ্রিয়তা। উত্তর ফাল্গুনী কোনো কর্মের মাধ্যমে জনপ্রিয় হতে পছন্দ করে। যে আমি একটা কিছু কাজ করলাম, সেই কাজটা যেন অ্যাপ্রিসিয়েশন পায়।
সেই কাজটা যেন প্রশংসিত হয়, এইটা উত্তর ফাল্গুনী মারাত্মকভাবে পছন্দ করবে। এবং উত্তর ফাল্গুনের এই অ্যাপ্রিসিয়েশনটা চাই, অবশ্যই চাই। সে অনেস্ট, এটা আমরা আগেই বলেছি, এবং আত্মনির্ভরশীল। কেউ কিছু করে দিয়েছে তাতে হ্যাপি নয়। প্রচুর মানুষকে উত্তর ফাল্গুনিতে আপনারা দেখতে পাবেন, বাবার রয়েছে কোটি কোটি টাকা, কিন্তু বাবার টাকাকে ইগনোর করে সে নিজে নিজের জন্য কিছু একটা করে ফেলেছে। এই আমরা উত্তর ফাল্গুনিতে দেখতে পাই। জাতক মিডিয়া পছন্দ করে, মিডিয়ার সামনে আসাকে জাতক পছন্দ করে, মিডিয়ার মাধ্যমে নিজেকে আরো জনপ্রিয় করে তোলা, এটা জাতকের ক্ষেত্রে ভীষণ পছন্দ হয়ে দাঁড়ায়। জাতক নিজের ভাগ্য গঠনের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে। জাতকের মধ্যে ইগো প্রবলেম বোধ এটা বাড়তে দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনিতে যদি লগ্নপতি চন্দ্র ইত্যাদি অবস্থান করে এবং সেখানে যদি একটা গ্রহ অবস্থান করে, তাহলে জাতক প্রচন্ড অহংকারী হয় এবং সেই জাতক নিজেকে প্রতিষ্ঠিত করবার পরে সবাইকে অস্বীকার করে। বিস্তারিত পরিকল্পনা করার ক্ষমতা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের সঙ্গে পরিকল্পনা করার ক্ষেত্র সংযুক্ত, অর্থাৎ যেখানে বসে পরিকল্পনা করা যেতে পারে। নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি, এই বিষয়গুলো উত্তর ফাল্গুনের সঙ্গে রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিশ্বপ্রেম এবং উদারতা। এই বিষয়টা আমরা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে প্রাপ্ত হয়ে থাকি। আইন সংক্রান্ত জ্ঞান আমরা উত্তর ফাল্গুনিতে প্রাপ্ত হয়ে থাকি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি রয়েছে। জাতকের চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করে, জাতক মিডিয়ার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে এবং জাতক এই জনপ্রিয়তা ভীষণ ভাবে পছন্দ করে। হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক এই জাতকদের ভীষণ পছন্দ। যাই হোক, উত্তর ফাল্গুনী আমাদের আজকের আলোচ্য শেষ নক্ষত্র। এর পরের দিন আবার আমরা একটু হাই স্পিড চালাবো, কিন্তু আজকে যেহেতু আমার একটু এদিক ওদিক হলেই কাশি হচ্ছে, তার জন্য আমি আর দ্রুত পড়াতে পারছি না। উত্তর ফাল্গুনের পেশা হচ্ছে বিনোদন, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ পেশা। যত রকম সুপার হিরো আছে, সুপার হিরো মানে ম্যান উইথ স্পেশাল পাওয়ার, সেটা আপনারাও হতে পারে। এরকম কখনোই নয় যে আপনাদের মধ্যে কোনো স্পেসিফিক পাওয়ার থাকতে পারে না। আমাদের কাছে একজন ছেলে আসতো, তার নাম হচ্ছে কিসাম আহ সাহা, সামথিং সাহা, ভুলে যাচ্ছি নামটা। কোকড়া কোকড়া চুল, মাধ্যমে যা প্রেডিকশন করে দেবে না, মনে হবে কি করে আমার পাস্ট জেনে গেল। নাকটা ধরেই আপনাকে বলবে, আরে আপনি তো ওইটা করে এসছেন। আরে কি করে জানলো? ওই ভাইব্রেশনে আপনি কি ভাবছেনও বুঝে যাচ্ছে। তো এইরকম ক্ষমতা, এগুলো হচ্ছে কি উত্তর ফাল্গুনী আপনাকে দিতে পারে। পুরোহিত, তান্ত্রিক, অপরাধ প্রবণ ব্যক্তি, সংবাদ সংগ্রাহক, যৌন চিকিৎসক, মাইন্ড, যৌন চিকিৎসক, বৃহৎ সংস্থায় কর্মরত ব্যক্তি, আন্তর্জাতিক রাষ্ট্রদূত, জ্যোতিষ শিক্ষক, সাধারণ জ্যোতিষ নয়, বা জ্যোতিষ কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, এরকম, সমাজসেবী, ব্যাংকার, পেশাগত উপদেষ্টা, এই সমস্ত বিষয়গুলো আমরা উত্তর ফাল্গুনিতে প্রাপ্ত হয়ে থাকি। এরপরে হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রটা কি? প্রথম ক্ষেত্র হচ্ছে জঙ্গল, পরবর্তী ক্ষেত্র হচ্ছে বাগান পরিদর্শক, মালি। মালি যেখানে থাকে সেই স্থান, মালি যেখানে যন্ত্রপাতি রাখে সেই স্থান, বিভিন্ন সময় এগুলো আমাদের কাজে লাগে। বিখ্যাত ব্যক্তিদের বাসস্থান, দেউলটি শরৎচন্দ্রের বাড়ি, শোভাবাজার গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, প্রাসাদ তুল্য এলাকা, পার্বত্য ক্ষেত্র, উঁচু এলাকা, জনগণের একত্রিত হওয়ার জায়গা, গ্রন্থাগার, খেলার মাঠ, তালিকা, এই সমস্ত ক্ষেত্রকে নির্দেশ করে উত্তর ফাল্গুনী। তাহলে মোটামুটি এই পর্যন্ত একটা ধারণা আমরা প্রাপ্ত হলাম। এগুলোকে একটু একটু মাথায় রাখতে হবে। এগুলো যে মুখস্থ করে রাখতে পারবেন এটা সম্ভব নয়, কারণ আমারও মুখস্থ নেই, দেখতেই পাচ্ছেন দেখে দেখে পড়াচ্ছি। এবার আমি যে নোটসটা দেখে পড়াচ্ছি এটা অনেকগুলো বই থেকে কালেক্ট করা, তো এরকম কোনো বইও পাবেন না যেখানে এই সমস্ত গুলো একসঙ্গে জুড়ে দিয়ে দেওয়া রয়েছে। কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন এই নক্ষত্রগুলোতে কিছু ব্যক্তিবর্গ
কিভাবে এই নক্ষত্রগুলোর ফল পেয়েছেন সেগুলো আইডেন্টিফাই করা, তো সেগুলো এখনো হয়নি। এখন আমি লিখছি এই পেশা আর ক্ষেত্রগুলো, কোন কোন পেশায় যুক্ত, কোন কোন ক্ষেত্রে যুক্ত, সময়ের অবকাশ, কোন নক্ষত্রের প্রভাব কতদিন ধরে স্থায়ী হয়। ধরুন আপনি একটা উত্তর ফাল্গুনী নক্ষত্রে কোনো একটা বিষয়কে হারিয়েছেন, কোনো একটা বিষয়ের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা পূরণ হতে পারে কোন নক্ষত্রে গিয়ে, কতদিনে পূরণ হতে পারে, আদৌ পূরণ হবে কিনা, এই সম্পর্কগুলো বা এগুলোর নোটস তো জোগাড় করেছি, কিন্তু এগুলো এই খাতার মধ্যে অ্যাড করা হয়নি। তো নক্ষত্রকে যদি কোনো মানুষ বুঝতে পারেন, আমাদের একজন স্যার ছিলেন পিকে গোয়েল, বৃষ্টি শুরু হলো, হঠাৎ করে ঘড়িটা দেখলেন, উনি ঘড়িটা দেখে বলে দিলেন এই মিনিট পরে বৃষ্টিটা থেমে যাবে। এটা হলো 1 ঘন্টা 15 মিনিট বৃষ্টি চলবে, 1 ঘন্টা 15 মিনিট বৃষ্টি চললো। তো অদ্ভুত, এই যে ম্যাজিক্যাল প্রেডিকশন আমি পারি না, এটা আপনারা অবশ্যই পারবেন, আজ না হলেও একদিন করবেন। আমাদের একটা কি যেন মোটিভেটর রয়েছে, তিনি একটা কথা বলেন যে একদিনে হবে না কিন্তু একদিন হবে। এটা একদম ভীষণ গুরুত্বপূর্ণ কথা, যে একদিনে হবে না বাট একদিন তো হবে। যদি আমরা চেষ্টা করতে থাকি ক্রমাগত, তাহলে একদিন হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমাদেরকে কন্টিনিউয়াসলি পড়াশুনো চালিয়ে যেতে হবে, আমরা পড়াশুনো করব, পুরোভাবে পড়াশুনো করব 1 মিনিট, এবং পড়াশুনো করেই আমরা সাকসেস নিয়ে আসবো। জ্যোতিষশাস্ত্র আমাদেরকে প্রচুর জিনিস দিতে পারে, কিন্তু চট করে কিচ্ছু দেবে না। আপনারা ভেবে থাকবেন যে হঠকারিতা করে আপনারা কিছুদিন, যারা হঠকারিতা করে আপনারা করতে পারবেন না। যারা হঠকারিতা করে, যারা উল্টোপাল্টা কাজ করে, সেই মানুষগুলো হচ্ছে গিয়ে কোনো দিন আলটিমেটলি সাকসেসফুল হতে পারবে না। সেদিন একজন মানুষের চার্ট চার্ট মানে ভিডিও দেখলাম, সেই ভিডিওতে ভদ্রলোক বলছেন, পাঞ্জাবি ভদ্রলোক বলছে, इस दुनिया में एकलौता इंसान मैं ही हूँ जिसको पता है आत्मा कहाँ से आता है। তো এই কথা বলছে সেই লোক যে জানে আত্মা কোথায় আছে, এদিকে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 25,000। কি লেভেলের গাধা সেটা বলছে। এবং তার কাছে শিখে এক ভদ্র মহিলা, সে বলছে বুঝে তো সব হতা হ্যায়। আমরা বলি, তোকে তো সব আসবেই, এটাই তো ন্যাচারাল। কারণ তুমি যার কাছে শিখেছো সে তো বলছেই যে আমি সব জানি, আমি সর্বজ্ঞাতা ভগবান, এই পৃথিবীতে আমি একমাত্র মানুষ। এরকম বিভিন্ন অ্যাস্ট্রোলজার তারাও বলেন যে পৃথিবীতে আমিই একমাত্র মানুষ যার কাছে রয়েছে দিব্য জ্ঞান, দিব্য শক্তি। হ্যাঁ, তো এরকম আর কি। তো আপনারা সেটা কখনোই ভাববেন না, প্রচুর পড়াশুনো করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা করবেন সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে তুলবার চেষ্টা। পুজোর পরে পরেই আমি একটা গাইডেড মেডিটেশনের ক্লাস করাবো, আমি শিখলাম, আমাদের রাখি ম্যাডাম আমাকে যথেষ্ট সাহায্য করেছেন শিখবার জন্য। তো আমি একটা মেডিটেশন ক্লাস করাবো, আহ 3টে বা 4টে ক্লাসে ব্যাপারটা কমপ্লিট হবে, আপনারা পার্টিসিপেট করবেন। কারণ মেডিটেশন ক্লাস আপনাদেরকে আত্মসংযমী হতে সাহায্য করবে। আপনি জ্যোতিষ চর্চা করতে পারবেন না ততক্ষণ যতক্ষণ আপনার নিজের মধ্যে সংযম আসবে, নিজের উন্নতি, আত্ম উন্নতি অটোমেটিক্যালি হবে। মানুষ ক্ষতি করতে চাইছে কিন্তু আপনার উন্নতি হবে। তো রিসেন্টলি হচ্ছে কি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি তার আগে রেকর্ডিংটা অফ করে নিই। তাহলে নেক্সট ক্লাসে আমরা আরেকটু বেশি পড়াশোনা করব।